শাহিন তার নিজের স্ত্রীকে কিভাবে মেরে ফেলা যায় সেই উপায় খুঁজছিল, যাতে তার বউ জানতে না পারে শাহিন তাকে মারতে চায়। কারণ শাহিন ভাবল কিভাবে নাহিদার ছোট বোনের সাথে। একদিন শাহিন শরবতের সাথে কিছু একটা মিশিয়ে নাহিদাকে বলল, শরবতটুকু খেয়ে নাও। তারপর নাহিদা যা করল তা শুনলে তোমাদের কোনো হুঁশ থাকবে না। আমি কথা দিলাম, তোমরা কল্পনায় করতে পারবে না এটা কি হলো। তাহলে পুরো ঘটনাটি বলি। নাহিদাকে আমি বিয়ে করেছিলাম বাবা মায়ের পছন্দেই। জীবনে কখনো প্রেম করিনি, আর এসবে আমার আগ্রহ ছিল না একদম। একদিন হুট করে মা নিয়ে গেলেন মেয়ে দেখতে, আর সেদিন আমি সত্যিই নাহিদার সৌন্দর্যে বিমোহিত হয়ে নিজেকে আর আটকে রাখতে পারিনি। কোনো কিছু না ভেবেই হ্যাঁ বলে দিয়েছিলাম। এরপর সবকিছুর পাট চুকিয়ে অবশেষে নাহিদাকে আমি নিজের ঘরের বউ করে আনলাম। লোকমুখে অনেক শুনেছি যে সুন্দরী মেয়েরা একটু অহংকারী হয় আর স্বামীকে তেমন পাত্তা দেয় না। কিন্তু নাহিদা ছিল তার সম্পূর্ণ উল্টো। তবে একটি বিষয় আমার কাছে বেশ খারাপ লাগতো, আর তা হলো আমার স্ত্রী প্রয়োজন ছাড়া একটি কথাও বলতো না কখনো কারো সাথে, এমনকি আমার সাথেও না। অফিস শেষে বাড়ি ফিরলে ওকে সামনে বসিয়ে কেবল আমিই বক বক করতাম, আর সে আমার সামনেই অন্যমনস্ক হয়ে বসে থাকত। আমি প্রায়শই নাহিদাকে জিজ্ঞেস করতাম, আচ্ছা নাহিদা, সবসময় তো আমিই কথা বলি, কিন্তু তুমি তো কিছুই বলো না। আর তুমি মাঝে মধ্যেই কোথায় হারিয়ে যাও বলো তো? আমার কথা শুনে ও খানিকটা মায়ামাখা হাসি দিয়ে বলে, দুইজনই যদি বক্তা হই তাহলে শ্রোতা হবে কে? তুমিই বলো। নাহিদার যুক্তি শুনে আমি মুচকি হাসি দিয়ে ওর কথার প্রত্যুত্তরে নিজেই আবার জিজ্ঞেস করি, আচ্ছা একটা সত্যি কথা বলো তো, তুমি কি আমার সাথে সত্যিই সুখে আছো? সুখে আছি মানে? তোমার মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। একজন স্বামী যে তার স্ত্রীকে এতটা যত্ন করে, এর থেকে আর বেশি সুখ কি বা হতে পারে? তুমিই বলো। নাহিদার কথা শুনে স্বভাবতই আমার চোখ দুটো আনন্দের জোয়ারে খানিকটা ঝাপসা হয়ে আসত। আমার পরিবারের মানুষগুলো না কেমন যেন। নাহিদাকে তারা এতটাই ভালোবাসে যে আমি আপন ছেলে হওয়া সত্ত্বেও আমার প্রতি ভালোবাসাটা যেন নিতান্তই তুচ্ছ। লোকে বলে বেশি সুখ কখনোই ভালো না, কারণ এটা নাকি ঝড় আসার আগাম বার্তা। আমাদের পরিবারের ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছিল। একদিন আমার স্ত্রী আমাকে হুট করে বলে ওর মাথায় নাকি মাঝে মধ্যেই প্রচণ্ড ব্যথা হয়। আমি অনেকটা কৌতূহল আর ভয়মাখা কণ্ঠে বলে উঠলাম, কবে থেকে ব্যথা হচ্ছে? নাহিদা কিছুটা ইতস্তত ভঙ্গিতে বলে, এই 2-3 মাস হবে। ওর কথা শুনে বেশ কিছুটা অবাক হয়ে পরক্ষণেই ওকে রাগান্বিত স্বরে বলি, মানে এতদিন তোমার মাথা ব্যথা আর আমাকে কিছুই জানাওনি? এক্ষুনি ডাক্তারের কাছে চলো। সেদিন আমি ডাক্তারের কাছে নাহিদাকে নিয়ে গিয়েছিলাম। আমাদের মধ্যে এরকম ভালোবাসায় ভরপুর ছিল আমাদের সংসার। আমরা দুজন খুব সুখেই দিন কাটছিল। কিন্তু আমাদের ভালোবাসায় দূরত্ব সৃষ্টি হতে লাগলো। নাহিদার সাথে শাহিনের বিয়েটা হয়েছিল বেশ জাঁকজমকপূর্ণভাবেই। বিয়ের আগে মেয়েটিকে কেবল একবারই দেখার সুযোগ হয়েছিল তার। আর সেই প্রথম দেখাতেই নাহিদাকে সে নিজের হৃদয়ঘরের সম্পূর্ণ অংশটিই ছেড়ে দিয়েছিল। নাহিদারও যে তাকে পছন্দ হয়নি তাও কিন্তু নয়, কেননা একাধারে শাহিন যেমনই সুদর্শন একজন পুরুষ, তেমনি একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাও বটে। বিয়ের পর থেকে তাদের দুজনের সুখের কোনো কমতি ছিল না। এমনকি নাহিদার সব কথাই শাহিন রাখার চেষ্টা করত। তাই তো বিয়ের 6 মাসের মাথায় যখন নাহিদা ওর স্বামীর নিকট চাকরির আবদার করে বসে, তখন শাহিন নিজের স্ত্রীর কথা আর ফেলতে পারেনি। তবে এত কিছুর মাঝেও শাহিনের আলাদা মেয়েদের সাথে প্রেম করতে চাইত। তাই তো নাহিদার অজান্তেই সে অনেক মেয়েদের সাথে প্রেম করতে চাইত। কিন্তু সে নাহিদার সামনে নিজেকে এমনভাবে উপস্থাপন করে যে তার মতো নিরীহ প্রাণী এই জগতে মনে হয় একটিও নেই। আর নাহিদা মেয়েটিও না কেমন যেন খুব বোকা, সে এখনো পর্যন্ত বুঝতেই পারেনি যে শাহিন তার অনুপস্থিতিতে মেয়েদের সাথে গল্প করে। ইদানিং রুজিনা শাহিনকে বেশ চাপ দিচ্ছে যে সে যেন নাহিদার সাথে সম্পর্কচ্ছেদ করে তাকে তার বউ হিসেবে ঘরে তুলে আনে। কিন্তু এই কথাটি রুজিনা যতটাই সহজভাবে বলেছে, শাহিনের নিকট এই কাজটি করা তার চেয়েও বহু কঠিন কাজ। কেননা সম্পর্ক বিচ্ছেদের ক্ষেত্রে তো অন্ততপক্ষে একটি উসিলার প্রয়োজন। কিন্তু অবাক করা বিষয় হলো নাহিদা মেয়েটি এতটাই নমনীয় মনের অধিকারী যে বিয়ের পর ওর সাথে শাহিনের কোনো বিষয় নিয়ে একবারও কথা কাটাকাটি হয়নি। শাহিন দরজাটা আস্তে করে ঠেলে দিয়েই নিজেদের বেডরুমে প্রবেশ করল। ওইদিকে কম্পিউটারের সামনে বসে নাহিদা একমনে কাজ করছে।
নিজের সামনে গ্লাসে শরবত নিয়ে স্বামীকে দাঁড়িয়ে থাকতে দেখে নাহিদা অবাক হল না। কারণ গত কয়েকদিন যাবৎ এভাবে নিজ স্ত্রীকে শরবত খাওয়ানোটা যেন শাহিনের অভ্যাসে পরিণত হয়েছে। মুচকি হেসে নাহিদা শরবতের গ্লাসটি হাতে নিয়ে বলল, শাহিন চেয়েছিল শরবতে কিছু মিশিয়ে তাকে খাইয়ে মেরে ফেলা, আর তাই শরবতে মরণব্যাধি মিশিয়েছিল। এটা নাহিদা জানত না। ব্যাপার কি? ইদানিং দেখছি আমার প্রতি তোমার কেয়ার বেশ বেড়ে গেছে। কথাটি মজার ছলে বললেও শাহিন কিছুটা চমকে উঠল বোধ হয়। পরক্ষণেই মুখমণ্ডলটিকে স্বাভাবিক করে বলল, স্বামী হিসেবে স্ত্রীর একটু আধটু কেয়ার নেওয়া তো অস্বাভাবিক কিছু না, তাই না? তুমি আগে শরবতটুকু খেয়ে নাও। নাহিদা মুখে কিঞ্চিত হাসির রেখা টেনে বলল, এখন খাবো না, আগে রাতের খাবারটা সেরে নেই, তারপর খাবো। আজ তোমার প্রিয় ভুনা খিচুড়ি আর খাসির মাংস রান্না করেছি। টেবিলে চলো, দুজন একসাথে খাবো। নাহিদার কথায় শাহিনের চোখে মুখে বিরক্তির আভা ফুটে উঠলেও সে ঠান্ডা শরবত খাওয়ার জন্য আর ওকে জোর করতে পারল না। তবুও সে মনে মনে বলছে, আজ যেভাবেই হোক তোকে আমি শরবতের সাথে খাওয়াবই। খাবার টেবিলে শাহিনের সামনে গরম গরম খিচুড়ি আর খাসির মাংস নিয়ে বসে আছে নাহিদা। সে শাহিনের প্লেটে খিচুড়ি আর মাংস ঢেলে দিচ্ছে, কিন্তু এদিকে তার যেন খাওয়ার কোনো নামই নেই। অজানা কৌতূহলে শাহিন জিজ্ঞেস করল, কি হলো? তুমি খেতে বসছো না যে? নাহিদা পুনরায় মুচকে হেসে বলে, আমি পরে খাবো, তুমি এখন খাও। সেটা আবার হয় নাকি? দুজন একসাথেই খাবো, তুমিও প্লেট নিয়ে বসে পড়ো। এবার নাহিদা চোখে মুখে বিরক্তির রেশ টেনে বলল, আরে তুমি খাও তো, আমার অনেক কাজ পড়ে আছে। আজ কাজের বুয়াটাও কাজ করতে আসেনি, সকল থালা বাসন নোংরা হয়ে আছে। তুমি এখন খাও, আমি বরং থালা বাসনগুলো ধুয়ে এবং সবকিছু গুছগাছ করে একবারই খেতে বসব। নিজ স্ত্রীর কথায় শাহিন আর কথা না বাড়িয়ে মাংসের ঝোলও মিশিয়ে খিচুড়ি খেতে শুরু করল। তবে খাবার এত মজাদার হলেও সে খিচুড়ির মধ্যে একটা অদ্ভুত গন্ধ পেত, মনে হচ্ছে খিচুড়িতে কিছু একটা মিশানো হয়েছে। এসব ব্যাপারে সে আর নাহিদাকে জেরা করল না, কারণ এমনিতেই মেয়েটি সারাদিন অফিস করে এসে এত কষ্ট করে তার প্রিয় খাবার রান্না করেছে। আর এর উপর যদি এসব নিয়ে সে দোষ ধরে তাহলে নিশ্চয়ই নাহিদা কষ্ট পাবে। শাহিনের পেটের মধ্যে কেমন যেন জ্বালাতন করছে। সহ্য করতে না পেরে শাহিন চিৎকার দিয়ে নাহিদাকে ডেকে উঠল, কিন্তু নাহিদার রান্নাঘর থেকে কোনো সাড়া শব্দ আসছে না। কাতরাতে কাতরাতে এক পর্যায়ে শাহিন মরে গেল এবং কষ্ট সহ্য করতে না পেরে সে মেঝেতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পর নাহিদা এই মুহূর্তে বসে আছে শাহিনের নিথর দেহের ঠিক পাশেই, যেখানে তার অঝোর ধারায় স্বামী হারানোর আর্তনাদ করার কথা ছিল। সেখানে সে এই মুহূর্তে নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে। সে জানে এখন শাহিনের মরা দেহটাকে কিভাবে রেখে জনসাধারণের মাঝে হার্ট অ্যাটাক বলে চালিয়ে দিতে হবে। টেবিল থেকে ফোনটা নিয়েই নাহিদা শরীফের কাছে কল দিল। এই ছেলেটির সাথে তার পরিচয় হয়েছে খুব বেশি দিন নয়, কেবল 2 মাস। শরীফ আর নাহিদা একই অফিসে কাজ করে, আর সেই সুবাদেই তাদের মাঝে এক গল্প শুরু হয়ে যায়। আর শাহিনকে মেরে ফেলার প্ল্যানটি স্বয়ং শরীফই তাকে দিয়েছিল, কেননা শাহিনকে যদি কোনোভাবে দুনিয়া থেকে সরানো যায় তাহলে ওর সহায় সম্পত্তির অনেকাংশের অংশীদারই হবে নাহিদা। তাছাড়া সরকারিভাবে যে ভাতা পাওয়ার কথা সেটা তো বাদই দিলাম। অপরপাশ থেকে কলটি রিসিভ করি শরীফ বেশ উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করল, কি ব্যাপার, সবকিছু ঠিকঠাক করেছ তো? হ্যাঁ, এখন ওর লাশ বিছানায় পড়ে আছে। আচ্ছা, বাকিটা যেভাবে যেভাবে বলেছি সেভাবে করে রেখো, যাতে সন্দেহের কোনো অবকাশ না থাকে। আচ্ছা ঠিক আছে। কলটি কেটে দিতেই নাহিদার চোখ যায় টেবিলে রাখা সেই শরবতের গ্লাসটির দিকে। মুহূর্তেই তার চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। যত যাই হোক, শাহিন যে বিয়ের পর থেকে এতগুলো দিন তার কাছে এক শ্রেষ্ঠ স্বামীর ভূমিকায় ছিল, সেটা নাহিদার অস্বীকার করার সুযোগ নেই। ধীর পায়ে সে গ্লাসটির দিকে এগিয়ে গিয়ে সেটি হাতে গুজে নেয়। সে যদিও তার স্বামীর খুনি, কিন্তু এই মুহূর্তে এই গ্লাসের ঠান্ডা শরবতটুকু খেয়ে সে শাহিনের শেষ আবদারটুকু রক্ষা করতে চায়। তাই শরবতটুকু খেয়ে নিল। খাওয়ার পর নাহিদা বিছানায় বসে ব্যথার যন্ত্রণায় ছটফট করছে। কিছুক্ষণ পর ওর মুখ দিয়ে ছিটকে আসে। দারুণ পেটের যন্ত্রণা যেন আরও একটু বাড়ল। একদিক থেকে রুজিনা শাহিনের নাম্বারে একের পর এক কল দিয়ে যাচ্ছে, অপরদিকে শরীফ নাহিদার নাম্বারে দিয়ে যাচ্ছে একের পর এক কল।
কিন্তু দুঃখের বিষয় এপাশ থেকে কেউই তাদের কল রিসিভ করছে না। পরদিন শাহিনের বাড়িতে সাংবাদিক এবং পুলিশের হট্টগোলে এক বিরূপ পরিবেশের সৃষ্টি হয়। মিডিয়ায় খবর প্রকাশ হচ্ছে যে পারিবারিক কলহের জেরে স্ত্রীর স্বামীকে কিছু একটা খাইয়ে হত্যার পর স্ত্রীর পুনরায় নিজেই মরে যায়। কিন্তু তারা আদৌ জানে না যে ওরা একে অপরের ফাঁদে পড়ে। এই মুহূর্তে উভয়েই নরকের পথে ধাবিত হচ্ছে। এটাই তো কাম্য। নাহিদাকে বেশ কিছুক্ষণ যাবৎ ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ পেলাম না। অনেকটা কৌতূহল নিয়ে নাহিদার বিছানার কাছে গিয়ে ওকে ডাক দিতে যাব, ঠিক তার পরক্ষণেই আমার বুকটা কেঁপে উঠল। আমি আকস্মিক ওর কাছ থেকে কিছুটা দূরে সরে গেলাম, আর ঠিক পর মুহূর্তেই নাহিদাকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠলাম। পাশের রুম থেকে আমার মা চিৎকার শুনে দৌড়ে এসে ঘটনার আকস্মিকতায় তিনিও হতভম্ব হয়ে স্থিরচিত্তে দাঁড়িয়ে রইলেন। মা এই চিত্র দেখে অবাক হয়ে গেল। বন্ধুরা তারা দুজনেই চেয়েছিল একে অপরকে মারতে, কিন্তু তাদের ইচ্ছা পূরণ হয়েছে। বন্ধুরা, পরিশেষে তোমাদের বলে রাখা ভালো লোক মানুষকে ধ্বংস করে দেয়। এই গল্পের মাধ্যমে বলা যায়, অতি লোভে তাতি নষ্ট। তাই তোমরা কখনো এই ধরনের কাজ থেকে বিরত থাকবা। বন্ধুরা, আজকে গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাইবা। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আমার কথা শুনে ভাবি একটু লজ্জা পেলেন এবং বললেন, এসো বিছানায় বসো। আমি তার পাশে বসে গল্প করতে লাগলাম। হঠাৎ ভাবি আমার খুব কাছে চলে এলেন এবং আমাকে জড়িয়ে ধরে বললেন, রাকিব, আমি তোমাকে ভালোবাসি। আজ আমি তোমার কাছ থেকে তোমার ভালোবাসা নিতে চাই। তুমি কি দেবে? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি রাকিব। আমার বয়স 22 বছর। আমি আমার পরিবারের সাথে থাকি। আমাদের পরিবারে আমার বাবা, মা এবং আমার একজন বড় ভাই আছেন। 3 মাস আগে আমার বড় ভাই বিয়ে করেছেন। তার স্ত্রী অত্যন্ত সুন্দরী ছিলেন। আমি তাকে খুব পছন্দ করতাম এবং এখনও করি। তিনি আমার চেয়ে কয়েক বছর বড় হবেন। তার দিকে তাকালে আমার মন শুধু তাকিয়ে থাকতে চায়। আমার ভাবি খুব ভালো মনের মানুষ ছিলেন। তিনি আমার প্রতি অনেক যত্নশীল ছিলেন। আমি তার সাথে অনেক গল্প করতাম এবং অনেক সময় কাটাতাম। মাঝে মাঝে আমি ভাবতাম, যদি ভাবি আমার ভাইকে বিয়ে না করতেন তবে আমি তাকে বিয়ে করতাম, কারণ আমি তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়েছিলাম। আমার ভাবিকে দেখতে খুব সুন্দর লাগত। তাই আমি প্রায়ই তাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম। সবকিছু ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করে আমার ভাইয়ের মধ্যে একটি খারাপ অভ্যাস গড়ে ওঠে। তিনি নেশা করতে শুরু করেন এবং দিন দিন নেশায় আসক্ত হয়ে পড়েন। তিনি ভাবিকে খুব কমই সময় দিতেন এবং বেশিরভাগ সময় নেশা করে বাসায় ফিরতেন। একদিন রাতে আমি দেখলাম ভাবি হঠাৎ জোরে জোরে কান্না করছেন। বুঝতে পারলাম ভাইয়া ভাবিকে মারধর করছে। আমার বাবা মা তৎক্ষণাৎ ভাইয়ার রুমে চলে যান এবং তাকে মারধর করতে নিষেধ করেন। বাবা মা ভাইয়ার ওপর খুব রাগ করলেন। এই রাগ দেখে ভাইয়া বাসা থেকে চলে যায়। সেদিনের তিনি আর বাসায় ফিরে আসেননি। বাবা মা ভাবিকে শান্ত হতে বলে ঘুমাতে চলে যান। আমি ভাবির পাশে বসে তাকে সান্ত্বনা দিতে থাকি। আমিও খুব কষ্ট পাচ্ছিলাম, কারণ আমি ভাবিকে খুব পছন্দ করি। ভাবিকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া কতদিন ধরে এভাবে নেশা করে তোমাকে মারধর করছে? এতদিন তো আমরা তোমার কান্নার শব্দ শুনিনি। ভাবি বললেন, এই তো কিছুদিন হলো সে আমাকে এভাবে মারধর করছে। আমি সহ্য করে যাচ্ছিলাম, কিন্তু আজ সে আমাকে অনেক বেশি মেরেছে। এতদিন শুধু নেশা করে আসতো, কিছু বলতো না, কিন্তু এখন সে আমাকে মারধরও করছে। আমি ভাবির হাত ধরে বললাম, ভাবি কাঁদো না, আমারও খুব কষ্ট হচ্ছে। সব ঠিক হয়ে যাবে। আমার হাত ধরা এবং কথা বলা দেখে মনে হলো ভাবি কিছু ভাবছেন। ভাবি আমার কথা শুনে বললেন, তুমি আমাকে এত ভালোবাসো যে আমার কষ্ট তোমারও কষ্ট হচ্ছে। বন্ধুরা, আমার গল্পগুলো তোমরা শুনো, কিন্তু সাবস্ক্রাইব করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি বললাম, হ্যাঁ ভাবি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তাই তোমার কষ্ট দেখে আমারও কষ্ট হচ্ছে। আমার কথায় ভাবি একটু লজ্জা পেয়ে চুপ হয়ে গেলেন। তারপর বললেন, তুমি এখন নিজের রুমে চলে যাও। অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমাও। আমি বললাম, ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি ভালো করে ঘুমিয়ে নাও, আর কাঁদবে না। ভাবি বললেন, হ্যাঁ, আর কাঁদব না। আমার মন চাইছিল না সেখান থেকে চলে যেতে, কিন্তু মনে মনে ভাবলাম, আজ এতটুকুই বলেছি, এখন আর কিছু বলা ঠিক হবে না। দেখি ভাবির মনে কি আছে।
তারপর আমি আমার রুমে চলে গেলাম। পরের দিন দেখলাম ভাবি আমার সাথে অনেক কথা বলছেন এবং আগের চেয়ে বেশি খোঁজ খবর নিচ্ছেন। এতে আমি আরও বেশি তার সঙ্গে ঘনিষ্ঠ হতে লাগলাম। সেদিন বিকেলে ভাবি ভাইয়ের কথা ভেবে কাঁদছিলেন। আমি তার পাশে গিয়ে বললাম, ভাবি, চলেন বাইরে কোথাও ঘুরতে যাই। তোমার মন ভালো হয়ে যাবে এবং বাইরে একটু ঘোরাও হবে। আমার কথা শুনে ভাবি রাজি হয়ে গেলেন। আমরা বাইরে ঘুরতে গেলাম। পথে আমি ভাবিকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া কি তোমাকে আগের মতো আর ভালোবাসেন না? ভাবি বললেন, না, সে আর আগের মতো ভালোবাসেন না। আমার কপালটাই খারাপ, তাই আমার জীবনে এসব হচ্ছে। আমি বললাম, তাহলে অনেক দিন থেকেই তোমার সাথে ভাইয়া আর আগের মতো আচরণ করছেন না, তাই তো? ভাবি আমার কথা শুনে একটু লজ্জা পেয়ে চুপ করে রইলেন। আমি বললাম, ভাবি, লজ্জা কিসের? আমার সাথে শেয়ার করো, আমি কিছু মনে করব না। আমি তোমাকে ভালোবাসি। এই বলে ভাবির হাতটা ধরে বললাম, ভাইয়াকে ছেড়ে চলে গেলে তো আমি আর তোমাকে দেখতে পাব না। তাই ভাইয়াকে ছেড়ে যেও না, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার কথা শুনে ভাবি খুব অবাক হয়ে গেলেন এবং বললেন, তুমি কি বলছো এসব? বাড়ির সবাই কি ভাববে বলো তো? আমি বললাম, আমাকে কি তোমার ভালো লাগে না? তিনি চুপ করে গেলেন, তারপর বললেন, হ্যাঁ, হয়তো ভালো লাগে, কিন্তু তাই বলে এসব কথা বলবে? আমি তাকে বললাম, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে ভাইকে ছেড়ে দিয়ে? কারণ আমার ভাই আর ভালো হবে না এবং সে নেশাও ছাড়বে না। আমার কথা শুনে তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর হঠাৎ আমাকে জড়িয়ে ধরে বললেন, রাকিব, সত্যিই তুমি আমাকে বিয়ে করবে? আমি বললাম, হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব। তবে এখনই নয়, কিছুদিন পর। তুমি কিছুদিন কষ্ট সহ্য করো। আমার কথা শুনে ভাবি খুব খুশি হলেন এবং আমার মনে হলো তিনি হয়তো মনে মনে এটাই চাচ্ছিলেন। তিনি রাজি হয়ে গেলেন। আমরা বাড়ি ফিরলাম এবং আমি ভাবির সাথে আরও ঘনিষ্ঠ হয়ে গেলাম। সেদিন রাতে আমি তাকে বললাম, আমি রাতে তোমার সাথে গল্প করতে আসব। আমার কথা শুনে ভাবি খুব খুশি হলেন এবং বললেন, হ্যাঁ, আমি তোমার জন্য অপেক্ষা করব। সেদিন রাতে ভাইয়া বাড়িতে আসেননি, তাই এই সুযোগে আমি ভাবির রুমে চলে গেলাম। রুমে ঢুকে যা দেখলাম তাতে আমি অবাক হয়ে গেলাম। ভাবি লাল রঙের একটি নাইটি পরেছিলেন। আমি তাকে দেখে বললাম, ভাবি, আজ তোমাকে খুব সুন্দর লাগছে। আমার কথা শুনে ভাবি একটু লজ্জা পেলেন এবং বললেন, এসো, বিছানায় বসো। আমি তার পাশে বসে গল্প করতে লাগলাম। হঠাৎ ভাবি আমার খুব কাছে চলে এলেন এবং আমাকে জড়িয়ে ধরে বললেন, রাকিব, আমি তোমাকে ভালোবাসি। আজ আমি তোমার কাছ থেকে তোমার ভালোবাসা নিতে চাই। তুমি কি দেবে? আমি মনে মনে ভাবতে লাগলাম, আমি তো এতদিন ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম। কবে তোমার কাছে আসতে পারবো আর কবে তোমায় আমার ভালোবাসা দিতে পারবো, সেই স্বপ্নই দেখতাম সবসময়। আমি ভাবিকে বললাম, তাহলে সত্যিই তুমি আমার ভালোবাসা নেবে? ভাবি বললেন, হ্যাঁ, আমি তোমার ভালোবাসা নেব। তোমার ভাইয়ের কাছ থেকে তো এখন আর কিছু পাওয়ার নেই, তাই আমি এখন তোমার কাছ থেকে ভালোবাসা নেব। আমি আর দেরি না করে তাকে আমার ভালোবাসা দিতে শুরু করলাম। তিনি খুব খুশি হলেন, কারণ অনেক দিন ধরে তিনি এ ভালোবাসা পাননি। এতদিনের অপেক্ষা সেদিন পূর্ণ হল। সেদিন রাতে আমরা ঘুমাইনি, সারা রাত আমরা একে অপরের ঘনিষ্ঠ সময় কাটিয়েছি। সেই মুহূর্তের কথা ভাষায় প্রকাশ করা কঠিন। আমরা সারা রাত গল্প করেছি আর একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছি। এরপর থেকে ভাবি আমার আরও কাছাকাছি থাকতে শুরু করলেন আর আমি তাকে আরও বেশি সময় দিতে শুরু করলাম। আমরা প্রায় ঘনিষ্ঠ হতাম, যা আমাদের দুজনকেই খুব খুশি রেখেছিল। এখন ভাবি আর ভাইয়ার জন্য মন খারাপ করেন না। কিছুদিন পর আমরা গোপনে বিয়ে করে ফেললাম। এর কিছুদিন পর আমি আমার পরিবারকে জানালাম যে আমরা বিয়ে করেছি। আমার বাবা খুব ভালো মানুষ এবং ভাবিকে নিয়ে অনেক চিন্তা করতেন, তাই তিনি রাজি হয়ে গেলেন। পরিবারের সবাই আমাদের বিয়েটা মেনে নিল। আমার ভাই তার স্ত্রীকে আমি বিয়ে করায় লজ্জায় বাড়ি ছেড়ে চলে গেলেন। এখন আমরা খুব আনন্দে সংসার করছি। আমরা একে অপরকে খুব ভালোবাসি এবং সেও আমাকে এখন অনেক ভালোবাসেন। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। তোমাদের সাথেও কি এমন কোনো ঘটনা ঘটেছে? যদি ঘটে থাকে, কমেন্ট জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। চাচার বিয়ের পর থেকে আমি লক্ষ্য করতাম আমার নতুন চাচি খুবই আকর্ষণীয় ছিলেন। তার বয়স বেশি ছিল না। গায়ের রং ছিল ফর্সা, একটু স্বাস্থ্যবান।
যা তাকে অনেক আকর্ষণীয় করে তুলে। একদিন যখন চাচা বাড়িতে ছিলেন না, আমি হঠাৎ চাচির উচ্চস্বরে কথা বলতে শুনি। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তোমার চাচা আমাকে যথেষ্ট সময় দিতে পারছেন না। চাচি যেন আমার থেকে কিছু আশা করছিলেন, তার চোখে ছিল এক অদ্ভুত দৃষ্টি। আমি তার কথায় বিভ্রান্ত হয়ে পড়লাম, এবং সেই মুহূর্তে আমার কিছু অপ্রত্যাশিত অনুভূতি তৈরি হল। আজকের গল্পটা এমনই একটি ঘটনার দিকে নিয়ে যাবে, তোমাদের ভালো লাগবে। আমার নাম নিলয়, আমার বয়স ১৯ বছর। আমরা শহরে বসবাস করি, কিন্তু আমার দাদার বাড়ি গ্রামে। সেখানে আমার চাচা, চাচি এবং দাদা থাকেন। আমার চাচা দীর্ঘদিন গ্রামের বাড়িতে ছিলেন, কিন্তু চাচার বিয়ের ৯ মাস পর আমি আবার গ্রামের বাড়িতে ফিরে আসি। কারণ বাবার চাকরি শহরে হওয়ায় আমরা পরিবারসহ শহরে থাকতাম। আমার ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পর আমি কিছুদিনের জন্য গ্রামে ঘুরতে যাই। এই গল্পে কিভাবে আমার জীবনে অপ্রত্যাশিত ঘটনাগুলি ঘটেছে তা জানার জন্য পুরো গল্পটি শুনুন। আমার ছোট চাচা ও দাদা গ্রামের বাড়িতে থাকতেন, তাদের বিয়ের জন্য বেশ কিছুদিনের ছুটি ছিল। গ্রামে পৌঁছানোর পর আমি আমার ব্যাগ ঘরে রেখে বিশ্রাম নিচ্ছিলাম। তখন আমার চাচি এক গ্লাস পানি নিয়ে এসে আমাকে দিলেন। আমি তার দিকে তাকাতে ইতস্তত করছিলাম। চাচি তখন তার ওড়না সামলে পুরো বাড়ি ঘুরছিলেন। তার আচরণ ছিল অনেক সুন্দর, কিন্তু তিনি আমার সাথে তেমন কথা বলছিলেন না। তিনি আমার সাথে কথা বলতে একটু লজ্জা পাচ্ছিল। জানি না কেন পরের দিন আমি বন্ধুদের সাথে পুকুরে সাঁতার কাটতে যেতে পারিনি। গ্রামে আসার পর ৪-৫ দিন টানা পুকুরে সাঁতার কাটলাম, আর মাঝে মাঝে খামার বাড়িতে যেতাম। কিন্তু ১ সপ্তাহ পরে হঠাৎ করেই আমার আনন্দ বন্ধ হয়ে গেল, কারণ আমার এক বন্ধুকে তার বোনের বাড়িতে যেতে হল। সে আমাকে খামার বাড়ির চাবি দিয়েছিল, যেন আমি যখন খুশি যেতে পারি, কিন্তু তাকে ছাড়া আমি কি করব? সেই দিন সকাল ৯টা বাজে, আমি তখনও স্নান করিনি। মন খারাপ হচ্ছিল, কারণ আমার বন্ধু চলে গেছে। পুকুরে সাঁতার কাটতেও ইচ্ছা করছিল না। তখন দাদা বললেন, মন খারাপ করো না, আজ তোমার চাচি তোমাকে গোসল করাবে। দাদার কথায় আমি একটু চমকে উঠলাম, কিন্তু কিছু বলতে পারলাম না। মনে মনে অনেক খুশি হলাম, কিন্তু কাউকে কিছু বুঝতে দিলাম না। চাচি তখন আমার দিকে কিছুটা বিস্ময় নিয়ে তাকালেন, কিন্তু দাদার কথা এড়াতে পারলেন না। কিছুক্ষণ পর আমি চাচির জন্য অপেক্ষা করছিলাম। তখন আমি লক্ষ্য করলাম আমার শরীর কিছুটা অস্বাভাবিকভাবে প্রতিক্রিয়া করছে, ধীরে ধীরে যেন আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে লাগলাম। তখনই বুঝলাম কেন যে আমি এই কয়েকদিন চাচির সাথে কথা বললে হয়তো আজকে অনেকটাই ফ্রি হয়ে যেত, কিন্তু আমি তা করিনি। এটা আমার বড় ভুল ছিল। চাচি আমার দিকে সরাসরি তাকাচ্ছিলেন না, যেন কিছুটা অস্বস্তিতে ছিলেন। মজার ছলে আমি তার পাশে দাঁড়িয়ে নিজের গায়ে সাবান লাগাতে লাগলাম। তিনি বারবার নিজের ওড়নাটা ঠিক করতে ব্যস্ত ছিলেন। আমি তার দিকে অপলক চোখে চেয়ে থাকলাম, এবং সেই মুহূর্তে বুঝতে পারলাম চাচি সত্যিই অনেক সুন্দরী। তিনি দ্রুত নিজের ওড়নাটা ঠিক করে নিয়ে বললেন, নিলয়, আমি তোমার গায়ে সাবান লাগিয়ে দিয়েছি, এখন তুমি বাকিটা নিজে করো। এটা বলেই তিনি দ্রুত আমার গায়ে পানি ঢেলে বাইরে চলে গেলেন। আমি তাকিয়ে দেখলাম আশেপাশে কোথাও দাদাকে দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পরে আমি তার রুমের দিকে গেলাম, এবং আমাকে দেখে চাচি একটু চমকে উঠলেন। আমি মজা করে বললাম, তোমার কোমল হাতের ছোঁয়াটা দারুণ ছিল। এখন থেকে শুধু তোমার সাথেই গোসল করতে চাই। চাচি আমার কথা শুনে একটু কঠিনভাবে বললেন, এরকম মজা আর করো না। আমি হেসে বললাম, আচ্ছা, আমার প্রিয় চাচির সাথে মজা করাটা কি অপরাধ? চাচি হাসলেন, আর তারপর আমার মাথা মুছে দিতে লাগলেন। এরপর তিনি রুম থেকে বেরিয়ে যাচ্ছিলেন। তখন আমি তার হাত ধরে বললাম, সব ঠিক আছে তো? কিন্তু চাচি কিছু না বলে সেখান থেকে চলে গেলেন। গভীর রাতে আমি হঠাৎ আমার রুমের পাশের ঘর থেকে চাচার চিৎকারের শব্দ শুনতে পেলাম। দাদার ঘর ছিল ঠিক পাশেই, এবং মাঝে মাঝে তিনি ছাদে ঘুমাতেন। এজন্য চাচার কথা আমি শুনতে পাই। কৌতূহলবশত আমি আমার রুম থেকে বের হয়ে চাচার রুমের দিকে তাকালাম। দেখলাম চাচি চাচাকে একেবারেই সময় দিচ্ছেন না এবং ঘুমিয়ে পড়েছেন। তার ব্যক্তিগত কথা শোনার পর আমার মনে হল কিছু একটা অদ্ভুত হচ্ছে। হঠাৎ কিছুক্ষণ পরেই চাচির ঘর থেকে কিছু অস্বাভাবিক শব্দ শুনতে পেলাম। আমার কৌতূহল আরও বেড়ে গেল, তাই আমি ধীরে ধীরে চাচার রুমের দিকে এগোলাম। এমন সময় পেছন থেকে দাদার কণ্ঠ শুনতে পেলাম। দাদার বয়স ছিল ৭০ বছর, কিন্তু তার কড়া স্বরে আমি মাথা নিচু করে ফেললাম। পরের দিন সকালে নাস্তার সময় চাচা আর চাচি একে অপরের দিকে যেভাবে তাকাচ্ছিলেন, তাতে বোঝা যাচ্ছিল কিছু একটা হয়েছে তাদের মধ্যে। চাচা নাস্তা সেরে দোকানে যাচ্ছিলেন, কিন্তু আমার মনে বারবার চাচির সেই অদ্ভুত আওয়াজ বাজছিল।
আমি নাস্তা শেষ করে আমার রুমে ফিরে গিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম। জেগে উঠে দেখলাম দাদার ঘরের দরজা খোলা। রান্নাঘর থেকে বেরিয়ে দেখি চাচি দাদার ঘর থেকে আসছেন। বাইরে এসে চাচিকে খুব ক্লান্ত দেখাচ্ছিল, তার মুখে এবং শরীরে যেন কষ্টের ছাপ ছিল। তিনি বললেন, তুমি বসো, আমি তোমার জন্য রান্না করছি। আমি থালাটা নিয়ে আসি। চাচির ক্লান্ত মুখ আর শরীরের ভাষা দেখে আমার মনে হল কিছু একটা অস্বাভাবিক ঘটছে। দাদাকে আমি বাড়ির বাইরে কোথাও যেতে দেখিনি, তিনি সব সময় চাচির পেছনেই থাকতেন। জানি না কেন, মনে মনে ভাবতাম এর কারণটা আমাকে বের করতেই হবে। আমি লক্ষ্য করছিলাম যে চাচি খুবই ক্লান্ত থাকতেন, যদিও তিনি শুধু বাসন ধুয়ে আর রান্না করেই সময় কাটাতেন। এতে মনে হচ্ছিল চাচি ও চাচার মধ্যে কিছু একটা ঠিক নেই। চাচি যা চাইতেন চাচার কাছ থেকে মনে হয় চাচা তা দিতে পারতেন না। আর এই কারণেই মাঝে মাঝে চাচার বিরক্তির ঝগড়ার আওয়াজ শোনা যেত। চাচা যখন বাড়িতে থাকতেন না, তখন চাচি দীর্ঘ সময় ধরে দাদার ঘরে থাকতেন এবং যখনই রুম থেকে বেরিয়ে আসতেন তাকে খুব ক্লান্ত দেখাত। আমি 4 দিন ধরে বাড়ির বিভিন্ন ঘটনায় মনোযোগ দিচ্ছিলাম। কিছুদিন পর চাচা হঠাৎ করে দোকান বন্ধ করে বাড়ি চলে এলেন, কিন্তু পরের দিন সকালে আবার শহরে চলে যেতে হল, কারণ তিনি যে ইলেকট্রিক জিনিসপত্র কিনতে গিয়েছিলেন তা পেতে আরও 3 দিন লাগবে। এতে চাচার শহরে থাকার সময় আরও বেড়ে গেল। চাচা শহরে আরও 3 দিন থাকার কথা শুনে দাদা ও চাচি সিদ্ধান্ত নিলেন যে তারা প্রতিদিন দাদার ঘরে থাকবেন। চাচার অনুপস্থিতিতে চাচি সেই রাতে তার রুমে না ঘুমিয়ে অন্য কোথাও থাকতে শুরু করলেন। রান্নাঘরে এসে আমি দেখলাম চাচি দাদার ঘর থেকে বেরিয়ে আসছেন এবং তাকে খুব অস্থির দেখাচ্ছে। আমাকে দেখে তিনি ভয় পেয়ে গেলেন। আমি তাকে তার রুমে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দিলাম, তারপর জিজ্ঞেস করলাম, চাচি, আপনি কি দাদার ঘরে কি জন্যে গিয়েছিলেন? চাচি কোনো কিছু না বলে শুধু বললেন, আমার খুব ঘুম পাচ্ছে। তারপর চাদর দিয়ে নিজেকে ঢেকে ঘুমাতে গেলেন। কিন্তু মাঝরাতে দাদার ঘর থেকে তার ক্লান্ত মুখের অবস্থা অন্য কিছু ইঙ্গিত করছিল। চাচি আমাকে কিছু বলতে চাইছিলেন না। পরের দিন সকাল থেকেই আমি চাচিকে সেই একই প্রশ্ন জিজ্ঞেস করার চেষ্টা করছিলাম। বিকেল 3টার দিকে দাদা কিছুক্ষণের জন্য বাজারে গেলেন সবজি কিনতে। সেই সময় চাচি চা বানানোর প্রস্তুতি নিচ্ছিলেন আর আমি ছিলাম একা। সুযোগটা কাজে লাগিয়ে রান্নাঘরে ঢুকে তাকে জিজ্ঞেস করলাম, তুমি এত রাতে দাদার ঘরে কি করছিলে? তিনি বললেন, তোমার দাদা কাশছিলেন, তাই তাকে দেখতে গিয়েছিলাম। আমি বুঝতে পেরেছিলাম 5 মিনিটের জন্য দাদার ঘরে যাওয়াটা একটা অজুহাত মাত্র। আসলে এখানে কি চলছে? কেন তোমার আর চাচার মধ্যে এত ঝগড়া হয়, বিশেষ করে যখন চাচা বাড়িতে থাকেন না? তুমি রুমে না গিয়ে কেন এত দীর্ঘ সময় দাদার ঘরে কাটাও? আমি কিছুটা রেগে গিয়ে প্রশ্ন করলাম, চাচার প্রতি কি তোমার কোনো অনুভূতি নেই? তখন চাচি বললেন, তুমি যা বুঝতে চাও তাই বুঝো। সত্যি বলতে, তোমার চাচা আমাকে ভালোবাসে না, তাই আমি দাদার সেবা করি। আমি তখন চাচিকে জিজ্ঞেস করলাম, চাচি, এর মানে কি? কিন্তু তিনি আমার প্রশ্নের সরাসরি উত্তর দিতে প্রস্তুত ছিলেন না এবং কেন তিনি দাদাকে অনুসরণ করছিলেন সেটাও পরিষ্কার করলেন না। আমি দাদার ঘরে গিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু তিনি কিছু বলতে রাজি ছিলেন না। দাদার গ্রামের পঞ্চায়েতে যাওয়ার কথা ছিল, যা বেশ কিছুক্ষণ সময় নেবে। বাড়ি ফেরার সম্ভাবনাও ছিল না। এরপর আমি একটা অজুহাত তৈরি করে চাচিকে বাড়ি থেকে বের করার পরিকল্পনা করলাম। আমি বললাম, চলো, আমাদের বাজারে যেতে হবে, এবং তারপর তাকে আমার এক বন্ধুর ফার্ম হাউসে নিয়ে যাওয়ার কথা ভাবলাম। কিন্তু তখনই চাচির দিকে আমার দৃষ্টি আটকে গেল। সত্যি তিনি অনেক সুন্দর, জানি না কেন চাচার সাথে তার ঝগড়া হয়। এমন সুন্দর বউ আমার থাকলে তো আমি মাথায় করে রাখতাম। চাচিকে নিয়ে আমি যখন নির্জন জায়গায় পৌঁছালাম, তাকে বললাম, তোমাকে এখানে এনেছি কারণ আমি জানি বাড়িতে তুমি সত্যি কথা বলবে না। এখন বলো, দাদার সঙ্গে তোমার কি চলছে? চাচার সাথে কি তুমি খুশি নও, নাকি অন্য কোনো কারণ আছে? চাচি হঠাৎ আমার হাত ধরে সামনে এসে দাঁড়ালেন। তিনি শান্তভাবে বললেন, নিলয়, তুমি অযথা চিন্তা করছ। আমি যা বলেছি সেটাই মেনে নাও। এখানে এসে এতদিন পর এসব নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। তিনি যোগ করলেন, বরং তুমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে যাও। যদি না যাও, তবে তোমার দাদা যেমন আমার সেবায় নিতে অভ্যস্ত, তেমনি তিনিও আবার তোমার সেবা করতে বলবেন। চাচির কথা শুনে আমি বললাম, আপনি যদি এখানে থাকতে রাজি হন, তবে আমিও রাজি হব। চাচি আমার দিকে একবার তাকালেন, তারপর কোনো কথা না বলে সরে গেলেন। তিনি আসল সত্যি বললেন না, আর আমি সিদ্ধান্ত নিলাম আমার এক বন্ধুর সাথে দেখা করব। বাড়ি থেকে বের হয়ে আমি দাদাকে বলেছিলাম সন্ধ্যার মধ্যে ফিরে আসব।
তবে ফিরে আসার পরও দাদা আর চাচির মধ্যে যা চলছে তা আমার চোখের সামনেই ছিল। সারাদিন তাদের পারস্পরিক কথোপকথন লক্ষ্য করছিলাম। রাত ৯টার দিকে বাড়ি ফিরে তাড়াতাড়ি খাওয়া শেষ করে আমার রুমে চলে এলাম। কিন্তু যখন দাদা হাত ধুতে রান্নাঘরের দিকে গেলেন, আমি তার রুমে ঢুকে লুকিয়ে পড়লাম। প্রায় ১ ঘণ্টা পর আমি দেখলাম চাচি দাদার রুমে প্রবেশ করলেন। চাচি দাদার পা মালিশ করতেছে, এমন সময় লক্ষ্য করলাম দাদা চাচির সাথে এমন ব্যবহার করছেন যেন তিনি কোনো চাকর। পরের দিন সকালে চাচা বাড়ি ফিরলে আমি সবার সামনে চাচাকে বললাম, চাচা, এখন তোমরা দুজন শহরে আমাদের সাথে চলে আসো। বাবা তোমার জন্য একটা ভালো চাকরির ব্যবস্থা করেছেন। দাদাও আসতে চায় না, কারণ তিনি তার গ্রাম ছেড়ে কোথাও যেতে চান না। দাদা তখন চাচাকে বললেন, রাজ, তুমি আর নেহা কোথাও যাবে না। তোমরা যদি চলে যাও আমি এখানে একা হয়ে যাব। কিভাবে চলবে আমার জীবন? তখন আমি বললাম, দাদা, চাচা আর চাচি এখানে থাকলেও তুমি কি চাচিকে সম্মান দাও? তাকে কি কোনো কাজের মেয়ের মতো ব্যবহার করছো না? চাচা সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু রাতে যখন চাচির বিশ্রামের প্রয়োজন তখনও তুমি তাকে চাপ দিচ্ছ কাজের লোকের মতো। শুনেছি রাতে চাচির শরীর এত ক্লান্ত থাকে যে তিনি চাচাকে সময় দিতে পারে না। তারপরেও তুমি তাকে বোঝ না, ফলে তোমাদের মধ্যে ঝগড়া লেগেই থাকে। দাদা, তোমার ছোট বৌমাকে সম্মান না দিয়ে তাকে কাছে রাখার কোনো মানে নেই। চাচা আর চাচি যদি শহরে চলে যায় তবেই হয়তো কিছুটা পরিবর্তন আসবে। চাচা আমার কথায় একটু থমকে গেলেন, তারপর বললেন, রাজ, আমাকে ক্ষমা করো, আমি বুঝতে পারিনি যে তোমার জীবন এভাবে কঠিন হয়ে উঠেছে আমার কারণে। আমি তাকে নিজের সাথে নিয়ে আসিনি, বরং তাকে এত বেশি বাড়ির কাজে ব্যস্ত রেখেছিলাম যাতে সে ক্লান্ত হয়ে পড়ে এবং রাতে তোমাকে সময় দিতে না পারে। এভাবেই তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। কিন্তু আজ যখন নিলয় তোমাদের দুজনকে শহরে নিয়ে যাওয়ার কথা বলছে, তখন আমি তোমাদের দুজনের কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা দুজন দয়া করে আমাকে মাফ করে দিও। চাচি দাদাকে ক্ষমা করেছিলেন কারণ দাদুর ছোট চাচার প্রতি অনেক স্নেহ ছিল। চাচা চেয়েছিলেন যে পরিবারের মধ্যে কোনো ফাটল সৃষ্টি না হয়, তাই দাদার ভুলগুলো আড়াল করছিলেন। কিন্তু আমি বুঝতে পেরেছি যে শ্বশুরের ভুলকে ঢাকার জন্য চাচি নিজেকে দোষী ভাবছেন। তবে দাদার ভুলগুলোকে সামনে আনতে গিয়ে তিনি তা করেননি। পরে আমি চাচাকে সব কিছু খুলে বললাম এবং তিনি আমাকে যা পরামর্শ দিলেন তাতে আমি রাজি হলাম। দাদাকে তার ভুল বোঝানোর পর তিনি চাচিকে যথাযথ মর্যাদা দিতে শুরু করলেন। চাচির সৌন্দর্য তাকে মনে করিয়ে দিয়েছিল যে কারও প্রকৃত মূল্য তার টাকায় নয়, বরং তার স্বভাব এবং আচরণে নির্ভর করে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।